সাবেক প্রধান বিচারপতি এস সিনহা রায় দিলেন 7 জন বিচারপতি নিয়ে। আমলি এক নেতা বললেন, যিনি এখন পালিয়ে গেছেন, 1 মাসের মধ্যে রায় পরিবর্তন করতে হবে, অ্যাপ্লিকেশন রায়, নাহলে 4 বছর দেওয়া হবে না। সেই এস কে সিনহাকেও তারা ক্যান্সার রোগী বানিয়ে আনিসুল হক সাহেব বলছে, ক্যান্সারের রোগী, উনি বিদেশ যাবেন। এস কে সিনহা বলছেন, আমি রোগী না, আমি সুস্থ আছি। না, আপনি ক্যান্সার হচ্ছে, আপনি চলে যাবেন। তাকে পাঠিয়ে দিয়েছে বিদেশে। তার বলেন পদত্যাগ করতে হবে, বিদেশে উনি চেক আপ করে দেশে ব্যাক করবেন। কেন সংবিধানে বলছে সহজে পদত্যাগ করতে হবে, লিখিত করে। বলে আমি দেশে এসে পদত্যাগ করবো। এস কে সিনহা আসছে দেনে ওই ব্যাংককের রাস্তার মধ্যে পদত্যাগ করেছে, বাবাডার এমবিসিতে পদত্যাগ করেছে। এবং ওটার পরে সমগ্র বিচার বিভাগটা আতঙ্ক ছিল, বিচার বিভাগের আতঙ্ক ছিল যে সরকারের কথা না শুনলে এস কে সিনহার মতন পরিণতি সবার হতে পারে। তারেক রহমান সাহেবকে একটা মামলায়, একটা মানলানের মামলায় তার খালাস দিয়েছিল। কেন খালাস দিল? দুদকের মামলায়। দুদক ওই বিচারকের গ্রেপ্তার করতে চায়, পুলিশও গ্রেপ্তার করতে চায়। ভদ্রলোক রিফিউজি হয়েছে মালয়েশিয়াতে, আর এস কে সিনহা রিফিউজি হয়েছেন ইয়েতে, ওই কানাডাতে। এই ছিল বিচার বিভাগ। এই বিচার বিভাগ সম্বন্ধে আমরা আজকে যেটা আসছি, সর্বক্ষেত্রে সংস্কারের জন্য একটা পরিকল্পনার পদক্ষেপ দেখছি এই অন্তর্বর্তী সরকারের। কিন্তু বিচার বিভাগের সংস্কার কিন্তু সে তুলনায় যৎসামান্য, কোনো পরিবর্তন আসেনি, এখনো হচ্ছে না। কী কারণে হচ্ছে না আমরা জানি না। তো আমরা অনতিবিলম্বে সরকারের দীর্ঘ সময় নিচ্ছে না সংস্কারের জন্য, রহস্যজনক কারণে। আমি বলি রহস্যজনক কারণে, না হলে সরকার করতো, অনেকেই করতো। কেন? সব সেক্টরের আগে বিচার বিভাগ সংস্কারের দরকার ছিল। বিচার বিভাগ যদি শক্তিশালী হয়, দুর্নীতি কমে যাবে। বিচার বিভাগ শক্তিশালী হলে দেশের অর্থনীতি চাঙ্গা থাকবে। বিচার বিভাগ শক্তি থাকলে আর্থিক খাত ব্যবস্থাপনা ভালো হবে। বিচার বিভাগ শক্তিশালী হলে আইনশৃঙ্খলার উন্নতি হবে। কিন্তু বিচার বিভাগ নিয়ে সরকারের পর্যন্ত যে সংস্কার অনেক ধীরগতি, কোনো অগ্রগতি নেই। যেমন ধরেন, সরকার তো বলতে পারতেন, আশা করছিল যে বিচার বিভাগ সচিবালয় করতে হবে। সরকার থেকে পর্যন্ত কোনো বক্তব্য এখনো আসেনি। এবং বিচার বিভাগ থেকে নিম্ন আদালতকে আইন মন্ত্রণালয় মুক্ত করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট বিচার করতে হবে। তা করেছে? কিছুই করেনি। এখনো প্রতি সরকার, আগের সরকারের যারা রাজনৈতিক বিচার করত, যারা কথায় কথায় রাজনৈতিক কর্মীদের রিমান্ডে দিত মিথ্যা মামলায়, যারা গায়ে মামলায় জামিন দিত না, গ্রেপ্তার করত, যারা আইন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কথা কাজ করত, কই? নিম্ন আদালতে এখনও তো সেই কোনো সংস্কার নেই। ঘুরে ফিরে তারাই ঢাকা শহরে ধরেন বা চট্টগ্রাম শহরে বা ডিভিশনাল হেডকোয়ার্টারে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, সজমিনের অভিযোগ আছে অনেক বিচারের বিরুদ্ধে। ডিভিশনাল রাজশাহীতে খুব বা বরিশালে, যেখানে ডিভিশনাল হেডকোয়ার্টারেতে, সেখানে কিন্তু এখনও একই চলছে। এবং ঢাকা, আমাদের কাছে অভিযোগ আছে, ঢাকা কোর্টে এখনও কিন্তু ওই লয়ারের ফি শেয়ার করে বিচারকের সঙ্গে, নাকি? আরে লয়ার মামলা করবে, সে ফি নেবে। এখন একটা পোর্শন শেয়ার করে এর সাথে, বিচারকের সাথে, সে জামিন নেয় বা সে যেটাই করে। এখনও সে সিন্ডিকেট রয়ে গেছে ঢাকা সহ সব নিম্ন আদালতগুলো থেকে। সুপ্রিম কোর্টে একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। জনগণ তো আশা করছিল প্রথম বিচার বিভাগ সংস্কার আসবে। কিন্তু আমি জানি না, সরকার কিন্তু এই বিভাগে অত্যন্ত ধীর গতিতে করছেন। এটা আমরা আশা করি খুব দ্রুত গতিতে করবেন। যেমন ধরেন, সরকার যদি এত চাইতো, বেগম খালেদার মামলা বলেন বা রাজনৈতিক মামলাগুলো বলেন বা অন্যান্য মামলাগুলো, রাজনৈতিক মামলাগুলোতে এই যে
আইন মন্ত্রণালয়ের যেসব অফিসাররা, বিচার বিভাগ অফিসাররা টেলিফোন করতো, অমুকরে রিমান্ডে দেবেন, অমুকরে সাজা দেবেন, নাকি এমনকি আইনমন্ত্রীর ওই বিচারকদের সঙ্গে কোনো কথোপকথন আছে কি না সেই সময় সাজা দেওয়ার জন্য, নাকি সেগুলো কিন্তু সেই রেকর্ড করে বের করতে পারে। এখন তো মডার্ন সিস্টেমে কোনো অসুবিধা নেই। আমি দাবি করছি ওই সময়ের গত 16 বছরে আইন মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, র জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, এবং যেসব আইনমন্ত্রীরা টেলিফোন করে সাজা বা মামলা কি হবে না হবে সবই নির্ধারণ করতেন, সেই রেকর্ডগুলো বের করেন, তদন্ত করান, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন।